ওকে। তোমরা তোমাদের টেক্সটটা দেখো। ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে রবার্ট ফ্রস্টের অ্যাপেল পিকিংস, আফটার অ্যাপেল পিকিং। কিন্তু তার আগে জাস্ট ব্রিফলি তোমাদের কয়েকটা পয়েন্টস হিসেবে বলে দিচ্ছি যে আমেরিকান পোয়েট্রি ফিচার্স, হোয়াট আর দ্য ফিচার্স অফ আমেরিকান পোয়েট্রি। ফার্স্ট অফ অল আমেরিকান পোয়েট্রির মানে প্রথম যে ফিচারটা, যেটা মানে ধরো কোয়েশ্চেনটা এরকম করে আসতে পারে যে কমেন্ট অন অ্যাপেল পিকিংস অর মাই ক্যাপ্টেন, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ অ্যান আমেরিকান poem, or as a poem written by an American poet. uh, what are the features, what are the distinguishable features of American poetry that we find in these poems? মানে সেটা টেড হিউজ বা সিলভিয়া প্লাথের পোয়েমের মধ্যেও তোমরা পাবে। তো ফার্স্ট হচ্ছে যে একটা ডিস্টিংক্ট আমেরিকান আইডেন্টিটি হয়। মানে পোয়েমটা পড়লে আমরা বুঝতে পারি যে এটার মধ্যে এমন কিছু অ্যাসপেক্টস দেওয়া থাকে, সেটা জিওগ্রাফি, হিস্ট্রি, কালচারের ব্যাপারে, আমেরিকান কালচারের ব্যাপারে, আমেরিকান হিস্ট্রি, আমেরিকান জিওগ্রাফি, যেটা আমাদেরকে এটা বুঝতে সুবিধে হয়, আমাদের বুঝতে সুবিধে হয় বা আমরা বুঝতে পারি যে এটা একটা এমন একটা টেক্সট যেটা কোনো আমেরিকান লিখেছে, অ্যান্ড দেয়ার ইজ সামথিং আমেরিকান অ্যাবাউট দিস টেক্সট। ঠিক আছে, এরকম একটা আমরা বুঝতে পারি। তো ফার্স্ট হচ্ছে যে there there could be a clue, there could be a hint, there could be the mention of a mountain, a river, an occupation, something about the culture, যেটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে এই পোয়েমটা আমেরিকান। ঠিক আছে, যেমন ধরো সিলভিয়া প্লাথের একটা পোয়েম আছে, আমার ধারণা এই তোমাদের সিলেবাসে নেই, কিন্তু অন্য একটা পোয়েম আছে এরিয়েল বলে, এরিয়েল। তো ওইখানে সিলভিয়া প্লাথ টক্স অ্যাবাউট আ পার্টিকুলার চকলেট গডিভা, which is generally known to be originated from আমেরিকা, বা কোকো কোলা, থামস আপ, এগুলোর ব্যাপারে যদি কেউ বলে, মানে যদিও এগুলো ডাইরেক্টলি পোয়েমের মধ্যে আমি কোনোদিনও পাইনি কোনো পোয়েমে, বাট কিছু রিভারের নাম, কিছু জিওগ্রাফিক্যাল ফিচার্সের নাম যেটা শুধুমাত্র আমেরিকাতেই আছে, তো সেগুলো আমরা পাই। তো একটা আমেরিকান আইডেন্টিটি, যেটা বেসিক্যালি কালচারাল আইডেন্টিটি হয়, সেটা পাই। সেকেন্ডলি হচ্ছে আমেরিকান স্পেলিংস, মানে ওরা COLOUR এর জায়গায় COLOR এরকম লেখে। ঠিক আছে, মানে ওরা মনে করে যে স্পেলিং আর প্রনাউন্সিয়েশন অনেকটা কাছাকাছি হলে ভালো হয়, বা একদম একরকম হলে ভালো হয়। তাই জন্য ওরা যেটা বলে সেটাই উচ্চারণ করার চেষ্টা করে। যেমন হিন্দি ভাষাতেও এরকম একটা ব্যাপার আছে যে হোয়াট এভার ইজ রিটেন শুড বি প্রনাউন্সড। তো মানে আমেরিকান ইংলিশটাও এরকমভাবেই ওরা করার চেষ্টা করেছে যে হোয়াট এভার দে আর রাইটিং শুড বি প্রনাউন্সড। তো ওরা কালার ইউটাকে বাদ দিয়ে COLOR লিখেছে। তো এরকম বানানগুলো যদি আমরা পাই তাহলেও আমরা বুঝতে পারবো যে এটা মানে আমেরিকান পোয়েম হতে পারে। হ্যাঁ, বলো হৃদয়। হ্যালো স্যার, হুম বলছি যে আপনি এটা আমেরিকান যেটা লিটারেচারের ইয়ে বলছেন তো, মানে ওটাকে ওই ডেফিনেশন গুলো বলছেন তো? হুম, কি বলছি? বলছি যে আপনি এটা আমেরিকান লিটারেচারের ওই ইয়ে ডেফিনেশন গুলো বলছেন, মানে এর মধ্যে কি কি ধরনের স্পেসিফিকেশন গুলো লক্ষ্য করা যায় হ্যাঁ, ওগুলোই আমেরিকান বলছেন। পোয়েমসের মধ্যে কি কি এমন স্পেশাল ফিচার্স আছে যেটা আমেরিকান কোনো কোনো একটা পোয়েমকে আমেরিকান পোয়েম বলে বোঝাতে পারে। ইট ক্যান মিন সামথিং দ্যাট ইজ আমেরিকান। ওকে স্যার, ওকে, ওটাই জিজ্ঞেস করছি। সো 2 পয়েন্টস।
আম, দুটো পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা যে দুটো কবিতা পড়ব সেই দুটোকে বলা যেতে পারে যে সেগুলো রোম্যান্টিক পোয়েম, বা যে সময় লেখা হয়েছে সেইটা ইংল্যান্ডে সেই সময় রোম্যান্টিক লিটারেচারের একটা ইম্প্যাক্ট ছিল। যদিও রবার্ট ফ্রস্ট অনেকটা পরে লিখছে, ভিক্টোরিয়ান এজে লিখছে, কিন্তু রবার্ট ফ্রস্টকেও অনেক সময় আমরা আমেরিকান রোম্যান্টিক পোয়েট বলি। আর ওয়াল্ট হুইটম্যান যে সময় লিখছে সেই সময়টাও ডেফিনেটলি রোম্যান্টিক লিটারেচারের একটা ইনফ্লুয়েন্স ছিল। তো আমেরিকান লিটারেচার ওয়াজ মেনলি ইনফ্লুয়েন্সড বাই দ্য লিটারারি ট্রেন্ডস ইন ইউএস, এই সরি, ইন ইংল্যান্ড। ইউকেতে যেরকম ট্রেন্ডগুলো চলছিল, লিটারারি ট্রেন্ডসগুলো চলছিল, স্টাইলসগুলো চলছিল, সেটার একটা ইনফ্লুয়েন্স আমরা আমেরিকান পোয়েমের মধ্যেও, আমেরিকান লিটারেচার, পোয়েট্রি, শর্ট স্টোরি, এগুলোর মধ্যেও আমরা পাবো। যদিও স্পেসিফিক কিছু জিনিস যেটা আমি আগেও বললাম, যেমন ড্রাই সেপ্টেম্বরে what makes the short story definitely American is the portrayal of the racism in the story. That kind of racism is present in many places, including South Africa. অ্যাপাথাইড বলা হয় ওটাকে, কিন্তু ইংল্যান্ডে ওটার ম্যানিফেস্টেশনটা অন্যরকম, বা সাউথ আফ্রিকাতে ওটার ম্যানিফেস্টেশনটা অন্যরকম, মানে রূপটা অন্যরকম। কিন্তু আমেরিকায় যে রূপটা আহ, দেখানো হয়েছে সেইটা ডেফিনেটলি আমেরিকান। তো এরকমই কিছু ফিচার্স আমরা পেতে থাকবো আর কি আমেরিকান লিটারেচারের ক্ষেত্রেও। তো উইটম্যান আর ফ্রস্ট দুজনেই এই জন্য রোম্যান্টিক পোয়েট এদেরকে বলা হতো, বা এরা কেউ একজন রোম্যান্টিক এজেই ডাইরেক্টলি লিখছে, আর কেউ ইনফ্লুয়েন্সড বাই রোম্যান্টিক লিটারেচার, কারণ তারা নেচারকে নিয়ে লিখতো। আর ওয়ান অফ দ্য বেসিক ফিচার্স অফ রোম্যান্টিক পোয়েট্রি, ইংলিশ রোম্যান্টিক পোয়েট্রি, ইজ দ্যাট দেয়ার উইল বি গ্লোরিফিকেশন অফ নেচার। নেচারকে খুব গ্লোরিফাইড লাইটে দেখানো হয়, যে নেচার ইজ দ্য নার্চারার, নেচার ইজ মাদার, নেচার ইজ বিনাইন, নেচার ভালো, নেচারের সব গুণ আছে। নেচারকে কোনো সময় নেগেটিভ কোনো লাইটে দেখানো হয়নি। তো সেই জিনিসগুলো আমরা উইটম্যান আর ফ্রস্টের মধ্যেও পাবো। আমেরিকান লিটারেচারের আর একটা ব্যাপার ছিল যেটা ইউনিক অ্যাবাউট আমেরিকান লিটারেচার, ইজ দ্যাট দের ইজ আ সেন্স অফ deviation, there is a sense of change from the usual traditional ways of writing. মানে একদিকে আমরা যেমন আমাদের অনেক সময় বাবা মা কি করছে, বা আমাদের কোনো কাজিন কি করছে লাইফে, বা তাদের পড়াশোনা, তাদের মানে তাদের ব্যবহার, তাদের আলাপ আলোচনা নিয়ে আমরা অনেক সময় ইনফ্লুয়েন্সড হই, তাদের মতন আমরা কাজ করি। আবার ঠিক সেই গার্জিয়ান বা সেই আইডল, তাদের তাদের আবার যে স্টাইল, তাদের টেকনিকটাকেও আমরা অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা সেটার বিরুদ্ধে গিয়ে অন্য কিছু একটা স্টাইল অ্যাডপ্ট করে নিই। তো আমেরিকান লিটারেচার দো ওয়াজ completely or directly influenced by British literature, English literature, there are instances where the poets like Whitman and Frost and other poets, they deviated, ওরা রাস্তাটাকে চেঞ্জ করে অন্য একটা সিস্টেম, অন্য একটা ওয়েতে নিজেদেরকে এক্সপ্রেস করতে শুরু করেছিল। So all these things make American literature a little different than English literature. তাই জন্যই আমেরিকান লিটারেচার আলাদা করে পড়ানো হচ্ছে। আমেরিকান হিস্ট্রি, আমেরিকান কালচার, আমেরিকান আইডেন্টিটি, এগুলো বারবার পোয়েমটা যখন আমরা পড়ব তখন সেটার মাধ্যমে উঠে আসবে। অফকোর্স সামথিং এলস ইজ
সামথিং এলস শুড অলসো বি টকড অ্যাবাউট হিয়ার। তোমরা জানো যে রোম্যান্টিক লিটারেচারে বা রোম্যান্টিক পোয়েট্রিতে ইন্ডিভিজুয়ালিটি ম্যাটার্স আ লট। মানে একজন ব্যক্তির ব্যক্তিত্ব বা একজন ব্যক্তির ব্যক্তিগত অস্তিত্বটা বা ব্যক্তিগত আহ, সত্তাটা, মানে যেটাকে অ্যাকচুয়ালি বাংলায় আমরা বলতে পারি সত্তা, ব্যক্তিগত সত্তা, ব্যক্তি সত্তা যেটা, সেটা বারবার উঠে আসে, সেটা বারবার আমাদের আমরা দেখতে পাই। যেমন কিটস, শেলি সবসময় পার্সোনাল প্রোনাউন্স ব্যবহার করছে। আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই ব্লিড, সেটা শেলি বলছে। বা কিটস বলছে যে ইট সিমস অ্যাজ ইফ হেমলক আই হ্যাভ ড্রাঙ্ক। তো এখানে আই বলে যে পার্সোনাল প্রোনাউনটা, এটা খুব ইম্পর্ট্যান্ট, ইন্ডিভিজুয়ালিটিটা ইম্পর্ট্যান্ট। তো সেক্ষেত্রে আমেরিকান কালচার ইজ was from the very beginning, and it continues to be a very strongly individualistic culture where the individual matters a lot. অ্যান্ড এটার একটা রিফ্লেকশন আমরা এই পোয়েমসগুলোতেও দেখতে পাবো। অফকোর্স প্রত্যেকটা পোয়েমে সবকটা ফিচার্সই যে থাকবে তার কোনো মানে নেই, কিন্তু আমরা অ্যালার্ট থাকবো যে এই ফিচার্সগুলোর মধ্যে কোন কোন ফিচার্সগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, so the first poem that we will pick up is After Apple Pickings. তোমাদের কাছে টেক্সটটা আছে, তাই জন্য আমি আর স্ক্রিনটা শেয়ার করছি না, কারণ স্ক্রিন শেয়ার করলে ওই ইনফাইনাইট ইমেজেস তৈরি হয়ে যায়। সো ইফ ইউ ডু নট হ্যাভ দ্য টেক্সট, লেট মি নো। যদিও বালা বললো যে তোমার কাছে টেক্সটটা আছে, সো আই এম অ্যাজিউমিং যে হৃদয় তোমার কাছেও থাকবে। ওকে স্যার বলছি টেক্সটটা একবার পাঠিয়ে দিলে ভালো হয়। আছে মানে ওটা পিডিএফ এর মধ্যে আছে তো, অনেকগুলো পিডিএফ এর মধ্যে এখন একটু খুঁজতে হবে এখন বর্তমান, এমনিতে আছে। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, এবার দেখো দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ স্যার পাচ্ছি। তো এখানে দেখো ফার্স্টেই মাই ওয়ার্ডটা দিয়ে শুরু হচ্ছে, আমার, ইন্ডিভিজুয়ালিটি, সেলফ। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে লাইক মেনি রোম্যান্টিক পোয়েমস। আর একটা কোয়েশ্চেন এরকম করেও আসতে পারে যে কমেন্ট অন মানে আইদার আফটার অ্যাপল পিকিং or ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ রোম্যান্টিক পোয়েম, অ্যাজ আমেরিকান রোম্যান্টিক পোয়েম। তো রোম্যান্টিক পোয়েট্রিরও ফিচার্সগুলো আমাদেরকে এখানে বলতে হবে, প্লাস আমেরিকান যে ইউনিকনেসটা আছে পোয়েমসগুলোর মধ্যে, আমেরিকান যে ভ্যালিউসগুলো আছে পোয়েমটার মধ্যে, সেগুলোও আমাদেরকে এখানে বলতে হবে। তো ফার্স্টেই আমরা এনকাউন্টার করছি একটা পার্সোনাল প্রোনাউন মাই, উইচ সিগনিফাইজ ইন্ডিভিজুয়ালিটি, উইচ সিগনিফাইজ দ্য সেন্স অফ সেলফ। ঠিক আছে। মাই লং টু পয়েন্টেড ল্যাডার্স স্টিকিং থ্রু আ ট্রি টুয়ার্ড হেভেন স্টিল। একটা ল্যাডারের ব্যাপারে কথা বলছে, একটা সিঁড়ির ব্যাপারে কথা বলছে, যেটা একটা গাছে লাগানো হয়েছে, কিন্তু এমন মনে হচ্ছে যেন গাছটাকে ফুঁড়ে থ্রু আ ট্রি সেটা হেভেনের দিকে চলে যাচ্ছে, আকাশের দিকে উঠে যাচ্ছে। অ্যান্ড দেয়ার্স আ ব্যারেল দ্যাট আই ডিডন্ট ফিল। আর একটা ব্যারেল আছে, একটা পিপে আছে। আশা করি তোমরা পিপে মানে জানো, একটা ড্রাম। আগেকার সময় ড্রামগুলো প্লাস্টিক বা লোহার হতো না, ড্রামগুলো কাঠের হতো। আর কাঠের ওপরে কাঠগুলোকে একসঙ্গে রাখার জন্য একটা লোহার এরকম একটা গার্ডার টাইপের আটকে দেওয়া হতো, যেটার মধ্যে আগেকার সময় ওয়াইন বা এখনও অনেক জায়গায় ওয়াইন রাখা হয় আর কি। তো সেগুলোকে ব্যারেল বলে। ব্যারেলে জল, ওয়াইন বা যে কোনো ধরনের লিকুইড রাখা যেত। তো বলছে যে একটা ব্যারেল আছে যেটাকেও এখনও ফিল করেনি। সো সামথিং রিমেন্স আনফুলফিলড, সামথিং রিমেন্স আনডান ইয়েট। রোম্যান্টিক লিটারেচারের মধ্যে এরকম একটা ফিচার আছে, যেখানে কিছু একটা জিনিস অধুরা রয়েছে, যেখানে কিছু একটা জিনিস
ওয়ান্টিং রয়েছে, যেটা এখনো করা হয়নি বা যেটাকে করা উচিত কিন্তু সেটা কমপ্লিট হয়নি। সো দেয়ার ইজ অলওয়েজ আ সেন্স অফ ল্যাক, দেয়ার ইজ অলওয়েজ আ সেন্স অফ unfulfilled desires, unfulfilled ideas in poetry in general, but specifically in romantic poetry. এটা মডার্ন পোয়েট্রিতে আরও বেশি দেখা গেছে, বাট রোম্যান্টিক পোয়েট্রিতে এই ল্যাকটা হওয়া বা এই ফুলফিলমেন্টটা না হওয়া, এটা কোনো এটা খুব একটা যে খারাপ কোনো জিনিস কে সিগনিফাই করছে তা নয়। It's okay, the poets are trying to say, in the romantic poets often try to say that it's okay to be not okay, or it's okay to lack something, because until you have a lack in your mind, in your heart, new things cannot be created. You cannot think about, you cannot start creating new things if there is no lack in your life, or if there is no lack in your um, heart. You fill your heart with poems if there is space for it, if there is a lack of it. তো এইখানে যে ব্যারেলটা যেটা কেউ ভরেনি এখনো অবধি, সেইটা ওই রোম্যান্টিক ল্যাকটাকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু মডার্ন পোয়েট্রিতে এই ল্যাকটাই হয়ে যায়, এই হলোনেসটা, এই জিনিসটাকে কমপ্লিট না করতে পারাটা, এটাই হয়ে যায় মডার্ন পোয়েট্রির ল্যামেন্টের কারণ। It's a problem in modern poetry that there is something lacking, that there is something that is not done. ঠিক আছে? Beside it, and there may be 2 or 3 apples I didn't pick upon some bough. তো এটা ছাড়া আর কি আছে? There may be 2 or 3 apples I did not pick upon some bough. bough মানে ডাল। তো গাছটায়, এই যে গাছের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপেল ট্রি। নাও অনন্যা, ক্যান ইউ ফাইন্ড অ্যাপেল ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল? না স্যার, অ্যাপেল ট্রি তো এখানে দেখা যায় না। ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংয়ের দিকে হলেও হতে পারে, বিকজ অ্যাপেল ট্রি টিপিক্যালি গ্রোজ ইন আ কোল্ডার রিজন। অ্যাপেল ট্রি তাই কাশ্মীরে আছে, ঠিক আছে, বিকজ ইটস আ কোল্ড প্লেস। তো আমাদের দেশটা বেশিরভাগই, বা হিমাচল প্রদেশেও অ্যাপেল ট্রি আছে। হোয়াট এভার ইজ কোল্ড, মানে অ্যাপেল ট্রি ইজ এ ট্রি দ্যাট ক্যান গ্রো অনলি ইন আ কোল্ড রিজন। ইট ক্যানট গ্রো ইন ট্রপিক্যাল রিজনস লাইক কলকাতা অর দ্য রেস্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। সো অ্যাপেল ট্রি ইজ সামথিং দ্যাট ইজ ভেরি কমন ইন আমেরিকা। মানে আমেরিকার যেহেতু বেশিরভাগটাই মানে নর্দার্ন, ওয়েস্টার্ন, ইস্টার্ন, বেশিরভাগটাই, সাদার্ন পার্টটা ছাড়া বেশিরভাগটাই ঠান্ডা, ওদের বেশিরভাগ সময় ঠান্ডা থাকে ওদের দেশে। তাই জন্য ওইখানে অ্যাপেল ট্রিটা খুব সহজেই, মানে এমনি রাস্তাতেও আগাছার মতন অ্যাপেল ট্রি হয়ে থাকে। সো অ্যাজ আই ওয়াজ সেইং দ্যাট আমেরিকান পোয়েট্রির মধ্যে কনসিয়াসলি অর আনকনসিয়াসলি একজন পোয়েট ওই জিনিসগুলো লিখে ফেলে যেগুলো সে তার চোখের সামনে ছোটোবেলা থেকে দেখে এসছে, বা যেগুলো কেউ অবজার্ভ করছে। আমরা যেমন ম্যাঙ্গো ট্রির কথা বলতে পারি, আমরা যেমন গুয়াভা ট্রির কথা বলতে পারি, তেমনি ওরাও ওই অ্যাপেল ট্রির কথাই বলছে। তো যাই হোক, এই ট্রিটা অ্যাপেল ট্রি, এবং এই ট্রিটার একটা ডাল আছে, সেই ডালে একটা দুটো অ্যাপেল আছে যেগুলোকে পোয়েট পিক করে নেয়নি, যেগুলোকে পোয়েট তুলে নেয়নি। বাট আই এম ডান উইথ অ্যাপেল পিকিং নাও। বাট ও কি বলতে চাইছে, যে আর আমি অ্যাপেল তুলবো না। আমার যতগুলো অ্যাপেল তোলার কথা ছিল সেগুলো আমি তুলে নিয়েছি, আমি আর অ্যাপেল তুলবো না। Essence of winter's sleep is on the right, the scent of apples I am drowsing off. সেন্ট অফ অ্যাপেলসটা কেউ এসেন্স অফ উইন্টার বলছে,
আমাদের যেমন শীতকাল এক সময় আসতো আমাদের দেশে, তোমাদেরও হয়তো বেশি হয়তো মেমরি নেই তোমাদের, কারণ তোমরা যখন বড় হচ্ছ তখনই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, পলিউশনের জন্য আমাদের দেশ বা আমাদের রাজ্য থেকে উইন্টারটা চলেই গেছে। উই ডোন্ট এনজয় উইন্টার এনিমোর, দের ইজ হার্ডলি এনি উইন্টার সিজন ইন ওয়েস্ট বেঙ্গল, আই মিন আদার দ্যান দ্য হিলি এরিয়াজ। ট্রপিক্যাল জায়গাগুলোতে উইন্টার আর আসে না। বাট দেয়ার আর সার্টেন smells that you can associate with a particular season. This is মানে এই সিজনটা বসন্ত হওয়া উচিত ছিল আর কি। তো ইটস ওয়েল মেবি দেয়ার আর সাম হিন্টস অফ spring, but actually it's going to be very very hot soon. So spring does not really exist. I mean winter doesn't exist, so doesn't spring. কিন্তু এক সময় বা ট্র্যাডিশনালি পোয়েট্রির মধ্যে, লিটারেচারের মধ্যে আমরা অনেক সময় স্প্রিং সিজনের সাথে কিছু পার্টিকুলার স্মেলকে অ্যাসোসিয়েট করি বা কিছু পার্টিকুলার অ্যাক্টিভিটিকে অ্যাসোসিয়েট করি। So, can you tell me the smells that we usually associate with winter, or the smells that we usually once upon a time associated with winter? মানে যেগুলো উইন্টার সিজনে আমরা স্মেল করতে পারতাম এক সময়, মেবি ছোটোবেলায় তোমরা যদি খুব একটা শহরের মধ্যে না থেকে থাকো, মেবি মফিউসেলে থেকে থাকো বা গ্রামের দিকে কোনো সময় গিয়ে থাকো, মেবি ইউ হ্যাভ হ্যাড স্মেলড you have smelled some kind of the essence, some kind of the scent, perfume, fragrance or aroma of the winter. তো এরকম কিছু মনে আছে কি যে উইন্টারের স্মেল কিছু? হৃদয়? Any smell that you associate with a particular season, সেটা স্মেল উইন্টার হতে পারে, সামার হতে পারে, স্প্রিং হতে পারে, মনসুন হতে পারে, হোয়াট এভার। অনন্যা, তুমিও বলতে পারো। এসেন্স অফ উইন্টার, সেন্ট অফ অ্যাপেলস যেমন ওদের দেশের, ওদের জায়গার, তেমনি আমাদের কিসের স্যার সেন্ট? বলছি কোশ্চেনটা একবার রিপিট করবেন, ঠিক শুনতে পারলাম না, কেটে গেল নেটওয়ার্কের জন্য। উইন্টারের সাথে কিছু স্মেল অ্যাসোসিয়েটেড থাকে, বিভিন্ন সিজনের সাথে আমরা কিছু স্মেল অ্যাসোসিয়েট করে রাখি। তো সেরকমই আমাদের দেশে উইন্টারের সাথে অ্যাসোসিয়েটেড একটা স্মেল কি হতে পারে? ওই ফগ স্মেল, মানে ওই যেটা কুয়াশা হয়, কুয়াশার যে স্মেলটা আছে। কুয়াশার আবার কোনো স্মেল হয় নাকি? স্যার আমাদের গ্রামের সাইডে একটা হালকা মিষ্টত্ব ইয়ে স্মেল পাওয়া যায়, ওই জন্য আমি জাস্ট ওটাই বললাম। কুয়াশার কি ধরনের স্মেল পাও তুমি? মানে স্যার হালকা ওই যে সময় খড় পোড়ায়, তো মানে গরুকে যেটা খেতে দেয়, ধানের যেটা ইয়ে থাকে, ওগুলো যখন পোড়ায় ওগুলো হালকা হালকা স্মেল থাকে। রাইট। সো একবারে কুয়াশার ওটা পুরো স্মেল smell। নয়, দ্যাট স্মেল ইজ অফ দ্য বার্নিং অফ দ্য স্টাবল। স্টাবল বলা হয় যেগুলো ওই, হ্যাঁ, ওই খড়কুটোগুলোকে পোড়ানো হয় যেগুলো মাটিতে শেষ থেকে যায় চাষবাস হয়ে যাওয়ার পরে। ধান কেটে নেওয়ার পরে যে খড়কুটোগুলো পড়ে থাকে সেগুলোকে যখন পোড়ানো হয়, বা ধানের যে ইয়েটা পোড়ানো হয়, যে ওই ভুসিটা যেটা পোড়ানো হয়, সেটার যে স্মেলটা বেরোয়, সেটা ওই হাওয়ার সঙ্গে মিশে গিয়ে যে স্মেলটা তৈরি করে, সেইটা আমরা উইন্টারের স্মেলের সাথে অ্যাসোসিয়েট করতে পারি। অনন্যা, হোয়াট অ্যাবাউট ইউ? হোয়াট ইজ দ্য সেন্ট অফ উইন্টার দ্যাট ইউ অ্যাসোসিয়েট উইথ? মেবি something that even you smell in the city, like apple, scent of apples, which makes the poet drowsy, ঘুম পাড়িয়ে দিচ্ছে স্মেলটা, এত সুইট স্মেল হয় অ্যাপেলের। ঠিক সেরকমই আমাদের মানে সিটিতে, কলকাতাতে যদি স্পেশালি আমরা বলি, তাহলে কি এমন স্মেল আছে যেটাতে আমাদের
আমরা বুঝতে পারি যে এবার উইন্টার চলে এসছে। এনিথিং অনন্যা? না স্যার, বুঝতে পারছি না কি। সামারের any smell or rainer any smell that makes you think that now this season is going to this season has come? Sir, for rainy season, the fresh smell of mud, মানে একদম ফ্রেশ মাডের যে একটা সেন্ট পাওয়া যায় না বৃষ্টির পরে, হুম ওই ওটা রেনি সিজনের শুরুর দিকে বা ওই কালবৈশাখী যখন ঝড় হয় সেই সময়টা, মানে গরমকালের রাইট মধ্যেখানে ওটা একটা পাওয়া যায়। right, but unfortunately for people like me and Ananya, we don't live in places where these natural smells can come to us. We can only imagine, মানে আমি যেখানে থাকতাম আগে, মানে অনেক জায়গাতেই I could smell the rain, I could smell the ripening of mangoes, which was for me the onslaught of the summer. সামার মানেই হচ্ছে পাকা আমের গন্ধ। এটা আমার জন্য সামার সিজনের ইয়ে ছিল। বা রাস্তা যে গলে যাচ্ছে পিচগুলো গরমে, সেটার একটা স্মেল থাকে, একটা মাস্কি স্মেল থাকে, সেইটা আমার জন্য সামার সিজন। উইন্টারটা হচ্ছে একসময় গুড় জাল দেওয়া হতো গ্রামের দিকে, সেটার একটা স্মেল থাকতো। বা বাড়িতেও কড়াইশুঁটির কচুরি আর গুড়, ঝোলা গুড় ইয়ে হচ্ছে, রান্না হচ্ছে বা খাওয়া হচ্ছে, সেটার একটা স্মেল। ঠিক আছে, তো এই জিনিসগুলো, দিস ইজ ভেরি রোম্যান্টিক ইন দ্য সেন্স দ্যাট রোম্যান্টিক পোয়েট্রি uses all the sensory details. এটা একটা সেন্সারি ডিটেল। it's we are using a sense। দাঁড়াও এক মিনিট। ₹100 का खुचरा है? नहीं, ₹70 है, लेकिन मेरे पास ₹100 ही है। उनको बोलो कि बाद में पैसा ₹30 बाकी रखते। ठीक, ₹30 बाद में दे जाइए। তো যেটা বলছিলাম যে this is the hallmark of romantic poetry. This is something that defines romantic poetry, because romantic poetry uh, talks in terms of sensory details. দেখবে তুমি যদি, তোমরা যখন কিটসের কবিতা পড়বে, তোমরা অটম বোধহয় পড়েছো অলরেডি, তারপরে শেলির, ওয়াটসওয়ার্থের কবিতা পড়বে। কিটস ওয়াজ আ স্পেশালিস্ট ইন সেন্সারি ডিটেলস, অন্যরা অতটাও নয়। বাট ওদের পোয়েমের মধ্যে ফুল, ফল, বিভিন্ন ধরনের sights, like the solitary reaper of Wordsworth or Lucy of Wordsworth, sight, color, এগুলো খুব prominent in romantic poetry. তো এই রোম্যান্টিক জিনিসটার একটা অ্যাসপেক্ট হচ্ছে attention to sensory details. So this is a sensory detail. Apple's scent, the scent of apples, সেইটা শুকে ফ্রস্ট ঘুমিয়ে পড়ছে, ড্রাউজি হয়ে যাচ্ছে। You remember in Ode to Autumn, Keats was also falling asleep. Keats was also getting drowsy of something. কি দিয়ে ও ড্রাউজি হয়ে যাচ্ছিল অনন্যা? In Autumn, in Ode to Autumn, Keats কি শুকে ঘুমিয়ে পড়ছিল? মানে Keats নয়, Autumn actually. Autumn was personified.
হৃদয়ও বলতে পারো যদি পড়ে থাকো ওড টু অটম। স্যার কোশ্চেনটা আরেকবার রিপিট করবেন। Keats also was falling asleep after inhaling some kind of a scent from the fields, যেখানে অটম কাজ করছিল, যেখানে অটমকে পার্সনিফাই করা হচ্ছিল যে সে কাজ করছে, সেরকমই ফ্রস্টও। আই এম ট্রাইং টু ইনস্টিটিউট আ কম্প্যারিজন বিটুইন আমেরিকান রোম্যান্টিক পোয়েট্রি, দিস ইজ রোম্যান্টিক পোয়েট্রি, অ্যান্ড ব্রিটিশ রোম্যান্টিক পোয়েট্রি রিটেন বাই কিটসের লেখা অটম, ওড টু অটম, আর এটার সাথে একটা কম্প্যারিজন করছিলাম। ইট ওয়াজ পপি সিডস, মানে পপি ইজ আমরা যেটার বীজগুলো খাই, পোস্তর যে ফুলটা হয় সেটা পপি বলা হয়, এবং সেটাকে দিয়ে আফিমও তৈরি করা হয়। সো ইট হ্যাজ বেশি, যদি তুমি বেশি মাত্রায় যদি পোস্ত খেয়ে নাও তাহলে একটু ড্রাউজি ফিল করবে, একটু ঘুম ঘুম পাবে। So just like Autumn was feeling drowsy because he had inhaled the poppy, the smell of the poppies, Frost is also falling asleep, is feeling drowsy because of the scent of the apples. The scent of the apples is the essence of winter. উইন্টারের ঘুমের, মানে ঘুমের ঠিক আগে আগে এই অ্যাপেলের সেন্টটা বেরোয়, অ্যাপেলগুলো যখন পেকে যায় সেটার থেকে একটা সুইট স্মেল বেরোয়, যেটা আমাদের কাছে আর আসে না, বিকজ বাই দ্য টাইম দ্য অ্যাপেলস রিচেস আস ইট হ্যাজ বিন প্রসেসড, আর ওটার যে স্মেলটা থাকে সেটা চলে যায়। Another example of a smell that can be associated with a particular season is the smell of the brown berries, cool, মানে it is the essence of the spring season এ আমরা এই কুলের গন্ধটা খুব পাই আর কি। Anyway, next, I cannot rub the strangeness from my sight I got from looking through a pane of glass. এক ধরনের স্ট্রেঞ্জনেস, এক ধরনের অদ্ভুত জিনিস সে তার চোখে পড়েছে, সেইটাকেও কিছুতেই চোখ থেকে সরাতে পারছে না, মানে চোখটা কচলাচ্ছে। যেমন আমরা হঠাৎ করে অদ্ভুত কিছু একটা দেখলে চোখ কচলাই, বোঝার চেষ্টা করি যে এটা সত্যি না মিথ্যে না কি হচ্ছে, ঠিক সেরকমই ফ্রস্টও কিছু একটা স্ট্রেঞ্জ দেখেছে, কিছু একটা অদ্ভুত দেখেছে, এবং সেটার থেকে ও কিছুতেই নিজের মানে চোখটা কচলাচ্ছে বারবার, কিন্তু ওর সাইট থেকে ওই স্ট্রেঞ্জনেসটা, ওই অদ্ভুত জিনিসটা সরে যাচ্ছে না। কোথা থেকে ও দেখেছে এই স্ট্রেঞ্জ সাইটটা না, পেন অফ গ্লাস, মানে ওর উইন্ডো থেকে, ওর জানলা থেকে ওই অদ্ভুত জিনিসটা দেখেছে। I skimmed this morning from the drinking trough and held against the world of hoary grass. স্কিম করা মানে উপরের যে লেয়ারটা থাকে সেইটার থেকে কিছুটা নিয়ে নেওয়া, কিছুটা তুলে নেওয়া। তো ড্রিঙ্কিং ট্রাউ বলতে এমন একটা জিনিস যেটাতে জল রাখা হয়, আর ঘোড়া বা গরু বা অন্য যে অ্যানিমালসগুলো থাকে, ক্যাটল থাকে, ফার্মে যে অ্যানিমালসরা থাকে, তারা ওই ওই কাঠের তৈরি অনেক সময় একটা একটা চৌবাচ্চার মতন, সেখান থেকে তারা জল খায়, তো সেটাকে ট্রাউ বলে, ড্রিঙ্কিং ট্রাউ। তো সেখান থেকেও কিছু একটা স্কিম করেছে, কিছু একটা তুলেছে হালকাভাবে। স্কিম করা মানে কোনো একটা সারফেস থেকে হালকাভাবে কিছু একটা তোলাকে স্কিম করা বলে। অ্যান্ড হেল্ড আগেনস্ট দ্য ওয়ার্ল্ড অফ হোরি গ্রাস, আর ওইটাকে তুলে, যে জিনিসটাও তুলেছে সেই জিনিসটাকে তুলে ও মানে এত যে গ্রাস হয়ে আছে সারা ফার্মটাতে, অ্যাপেল ট্রির চারিদিকে, সেটার আগেনস্টে, সেটার মানে ওই গ্রাসল্যান্ডটাকে ব্যাকড্রপ রেখে যে জিনিসটা ওই ট্রাউ থেকে তুলেছে সেই জিনিসটাকেও ইয়ে করছে, দেখছে, কনসিডার করছে। I melted and I let it fall and break. It melted and I let it fall and break. তো ও যেটা তুলেছিল হাত দিয়ে
সেটা ওর হাতে মেল্ট হয়ে গেল। যখন ও দেখলো যে ওটা ওর হাতে মেল্ট হয়ে যাচ্ছে, তখন ও ওটাকে পড়ে যেতে দিল আর ভেঙে যেতে দিল। মেবি ইট ওয়াজ এ স্নোফ্লেক, যেটা যেহেতু উইন্টারের কথা বলা হচ্ছে, তাই জন্য জলের ওপরে, ওই যেখানে জল খাওয়ার জায়গা, ড্রিঙ্কিং ট্রাউ, সেইখানে একটা স্নোফ্লেক এসে পড়েছে। তো সেই স্নোফ্লেকটাকে ও তুলে, যেহেতু স্নোফ্লেকটা সাদা আর গ্রাসটা গ্রিন, তাই জন্য এই কন্ট্রাস্টটা তৈরি হচ্ছে। আমাদের কাছে আর একটা সেন্সারি ইমেজ আমরা দেখতে পাচ্ছি, কনফার্মিং দ্য রোম্যান্টিক নেচার অফ দ্য পোয়েম। যে ওটাকে আমরা দেখতে পাচ্ছি যে সাদা স্নোফ্লেকটাকে ও গ্রিন গ্রাসের আগেনস্টে ব্যাকড্রপে অ্যানালাইজ করছে, কিন্তু ওটা ওর হাতে গলে গেল, ওটাকে ও ছেড়ে দিল, পড়ে গেল এবং মাটিতে পড়ে সেটা ভেঙে গেল। But I was well upon my way to sleep before it fell. কিন্তু যতক্ষণে ওইটা মাটিতে পড়লো, ততক্ষণে ও অলরেডি অর্ধেক ঘুমের মধ্যে পড়ে গেছে, মানে অলরেডি ও অর্ধেক ঘুমের মধ্যে রয়েছে যখন ওই স্নোফ্লেকটা পড়েছে, বা ওই অবজেক্টটা পড়েছে, যেটার ব্যাপারে আমাদেরকে ও জানাতে চাইছে না, মানে ডাইরেক্টলি বলছে না যে ওটা স্নোফ্লেক ছিল। আমরা এটাকে মানে ডিডিউস করছি যে হয়তো ওটা স্নোফ্লেক ছিল, যেটা ও ওই ড্রিঙ্কিং ট্রাউ থেকে তুলে গ্রাসের আগেনস্টে দেখছিল যে কেমন সুন্দর লাগে। Now this tendency of not saying things directly is very poetic in itself, but it is more romantic in nature, because um, the romantic poets or the romantic poetry in general likes to mystify things, মানে সাধারণ জিনিসগুলোর মধ্যেও একটা মিস্টিক্যাল এলিমেন্ট, একটা স্ট্রেঞ্জনেস দেখতে ভালোবাসে বা লিখতে ভালোবাসে এই রোম্যান্টিক পোয়েটসরা। অ্যান্ড টকিং অ্যাবাউট ভেরি কমন থিংস, রোম্যান্টিক পোয়েট্রি eulogizes, glorifies common things as well, like the drinking trough. এগুলো মানে অস্বাভাবিক, অসাধারণ কোনো জিনিস নয়, এগুলো সাধারণ সাধারণ জিনিস। এগুলোকে নিয়েও যে কবিতা হতে পারে, বা এগুলোও যে আমাদের পয়েন্ট অফ অ্যাট্রাকশন হতে পারে, বা এগুলোর ওপরে যে আমরা কিছুক্ষণ স্পেন্ড করতে পারি, সেটা রোম্যান্টিক পোয়েট্রি আমাদেরকে দিয়েছে। দিস ইজ দ্য কন্ট্রিবিউশন অফ দ্য রোম্যান্টিক পোয়েটস টু the world, that they have made us realize that there is beauty and there is wonder even in very small objects of our daily life. যাই হোক, তো upon my way to sleep before it fell, and I could tell what form my dreaming was about to take. আর ও এটা মানে বুঝে গেছিল, ও বলতে পারতো, কুড টেল, যে ওর যে ড্রিমিংটা, ও যে ধরনের স্বপ্ন দেখতে চলেছে, সেইটার রূপটা কি হবে, কি ধরনের স্বপ্ন ও দেখবে। আমরা সাধারণত সেই ধরনের স্বপ্নই দেখি যেটার ব্যাপারে আমরা সারাদিন ধরে ভাবি, বা যেটাকে আমরা পাই না আমাদের কাছে, আমরা তাদের সেই জিনিসটাকে নিয়ে স্বপ্ন দেখি, বা তাদের স্বপ্ন দেখি যাদেরকে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি না বা দেখতে পাই না, কিন্তু পেতে চাইছি। বা আর একটাও মানে অবজেক্ট অফ ড্রিমিং হয়, আর একটাও পয়েন্ট অফ ড্রিমিং হয়, সেটা হচ্ছে যে যখন আমরা একটা জিনিসকে নিয়ে খুব ভাবনা চিন্তা করি, অনেক বেশি সেটাকে নিয়ে এনগ্রসড হয়ে থাকি, নাড়াচাড়া করতে থাকি সারাদিন ধরে, বা সেটাকে নিয়ে ভাবি, দেখি, তখন ওই জিনিসটাও আমাদের অনেক সময় ড্রিমে আসে। ম্যাগনিফাইড অ্যাপেলস appear and disappear, স্টেম এন্ড অ্যান্ড ব্লসম এন্ড। তো ওর স্বপ্নে কি আসলো? ম্যাগনিফাইড অ্যাপেলস, অনেক বড় বড় অ্যাপেলস ও স্বপ্নে দেখতে থাকলো। আর স্বপ্নেতে কি হয়, কোনো একটা জিনিস হঠাৎ করে আসে, আবার হঠাৎ করে চলে যায়। তো এই যে বড় বড় অ্যাপেলসগুলো যে ও দেখতে পাচ্ছে ওর ড্রিমে, সেগুলো আসছে আর চলে যাচ্ছে, তারার মতন একবার ঠিক করে লাইটটা অন হচ্ছে, আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। কোনো সময় স্টেম এন্ডটা দেখতে পাচ্ছে, কোনো সময় ব্লসম এন্ডটা দেখতে পাচ্ছে। মানে অ্যাপেল, যেটা স্টেম এন্ডটা হচ্ছে যেটা ডালের থেকে ওই ডান্ডিটা দিয়ে আটকে থাকে, সেটা কোনো 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 সময় ফ্রস্ট ওই পার্টটা দেখতে পাচ্ছে,
আবার কোনো কোনো সময় ফুল ফুটছে, মানে অ্যাকচুয়ালি যে কোনো অন্য ফ্লাওয়ারের মতনই, অন্য কোনো ফ্রুটের মতনই, ইট বিগিনস উইথ আ ফ্লাওয়ার। তো ওই ফ্লাওয়ারটা যেটা হচ্ছে অ্যাপেলটা, সেটাও দেখতে পাচ্ছে। সামটাইমস দিস, সামটাইমস দ্যাট। And he is dreaming about apples. And every fleck of russet showing clear, every fleck of russet, I do not know what is the meaning of russet. Let me try to check it. This is a new word for me too. Reddish brown color or material that can refer to cloth, apples, potatoes and more. Okay, so রাসেট কালার অ্যাকচুয়ালি এটাকে রেফার করছে। সো অ্যাপেলের অনেকগুলো কালার্স হয়, মানে গ্রিন হয়, রেড তো হয় আমরা জানি, হালকা কিছুটা রেড কিছুটা গ্রিন এরকমও হয়, ইয়েলোইশ টাইপের হয় পেকে গেলে। তো রাসেট বলতে ওই রেডিশ কালারটাকে এখানে রেফার করছে, যে এভরি ফ্লেক অফ রাসেট শোয়িং ক্লিয়ার, যেহেতু ওটা ম্যাগনিফাইড হয়েছে অ্যাপেলটা, তাই জন্য ওটার প্রত্যেকটা যে লাল রঙটা, লাল দিকটা, সেইটা ওর কাছে ক্লিয়ার, ও খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, খুব সামনে থেকে দেখতে পাচ্ছে। মাই ইনস্টেপ আর্চ নট অনলি কিপস দ্য এক, ইট কিপস দ্য প্রেশার অফ আ ল্যাডার রাউন্ড। মাই ইনস্টেপ আর্চ মানে ও মনে করছে যে ও একটা ইয়েতে উঠেছে, ল্যাডারে উঠেছে। আর ইনস্টেপ মানে হচ্ছে যে ল্যাডারটাকে ব্যালেন্স করার জন্য যারা দেখবে মানে ল্যাডার নিয়ে কাজ করে, মই নিয়ে কাজ করে, ইলেকট্রিশিয়ান বা যারা ওই তার ঠার ঠিক করতে আসে, কেবেলের লোকেরা, তারা একটা পা এরকমভাবে ল্যাডারের মধ্যে ঢুকিয়ে রাখে। কোনোদিন লক্ষ্য করেছো কিনা আমি জানি না, কিন্তু যদি এমন জায়গায় যাও যেখানে সিঁড়ির দ্বারা, মইয়ের দ্বারা কোনো গাছে ওঠার ব্যাপার থাকে, ওরাও একটা অদ্ভুতভাবে পাটাকে এরকম করে বেঁকিয়ে ওই মইয়ের একটা ইয়ের ওপরে, একটা স্টেপের ওপরে ওই পাটাকে রেখে দেয়। তো ওটাকে ইনস্টেপ বলা হচ্ছে। আর ওটা আর্চের মতন হয়ে থাকে, এরকম হেমিস্ফিয়ারের মতন, সেমি সার্কেলের মতন হয়ে থাকে। তো বলছে যে মাই ইনস্টেপ আর্চ নট অনলি কিপস দ্য এক, ইট কিপস দ্য প্রেশার অফ আ ল্যাডার রাউন্ড। তো আমি যেটা বললাম যে ওই পাটাকে ইয়ে করে রেখে, মানে ওই ইনস্টেপ করে রেখে, ওই ওই টেকনিকটা দিয়ে, প্রেশারটা দিয়ে রেখে ল্যাডারটাকে স্টেবল রেখেছে। আবার এক, এক মানে হচ্ছে ব্যথা, এরকম করে রাখলে হয়তো পায়ে ব্যথাটাও করে না, কারণ ল্যাডারটা হচ্ছে, মইটা হচ্ছে একটা মানে সরু সরু কাঠের টুকরো দিয়ে তৈরি হয়। তো সেটার ওপর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা লাগবে, কিন্তু যদি ওই ইনস্টেপের মতন করে রাখা হয় তাহলে হয়তো ব্যথাটা কম লাগবে। ওটা বসার মতন করে, মানে ওইটুকু ল্যাডারেও বসার মতন করে হয়ে যায় আর কি। তো ব্যথাও লাগছে না, আবার ইয়েটাকেও ঠিকঠাক করে রাখা গেছে, মানে ল্যাডারটাকে ব্যালেন্সে রাখা গেছে। I feel the ladder sway as the boughs bend, and I keep hearing from the cellar bin. আচ্ছা, I feel the ladder sway as the boughs bend. Boughs আগেই বললাম ডাল, তো ল্যাডারের প্রেসারে ডালটা বেন্ড হয়ে যাচ্ছে, ঝুঁকে যাচ্ছে। আর তাই জন্য যেই ডালটা ঝুঁকে যাচ্ছে, ল্যাডারটা সোয়ে করছে, নড়ছে, একদিক থেকে আর একদিকে নড়ে যাচ্ছে। And I keep hearing from the cellar bin the rumbling sound of load on load of apples coming in. ও একটা আওয়াজ শুনতে পাচ্ছে সেলার বিন থেকে। সেলার মানে হচ্ছে যেখানে মানে আগেকার লোকেদের একটা আন্ডারগ্রাউন্ড রুম টাইপের থাকতো, সেখানে ওরা ওই ব্যারেলসগুলো রাখতো, যেটা ওয়াইনের ব্যারেল আমি বললাম। অ্যাপেলগুলো দিয়ে অ্যাকচুয়ালি ওয়াইন তৈরি করা হতো এক সময়, অ্যাপেল ওয়াইন, অ্যাপেল সাইডার, এরকম সব বলা হতো আর কি।
তো ওই অ্যাপেল গুলোকে ওই সেলার, ওই আন্ডারগ্রাউন্ড রুমটার মধ্যে আহ, রাখা হতো। তো ওই আন্ডারগ্রাউন্ড রুমটা থেকে, সেলার থেকে একটা রাম্বলিং সাউন্ড আসছে, ঘড় 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 করে একটা শব্দ আসছে। তো এই ঘড় ঘড় শব্দটা কি? অফ লোড অন লোড অফ অ্যাপেলস কামিং ইন, মানে ওই ওপর থেকে বালতি দিয়ে বা কোনো একটা জিনিস দিয়ে ওই অ্যাপেলসগুলোকে গড়িয়ে দেওয়া হতো, আর কোনো একটা কাঠের র্যাম্প দিয়ে ওই অ্যাপেলগুলো গড়িয়ে গড়িয়ে হয়তো জলের মধ্যে ধোয়ার জন্য পড়তো, বা কোনো অন্য চৌবাচ্চার মধ্যে পড়তো, বা অন্য ব্যারেলের মধ্যে ঢুকে যেত। তো ওই অ্যাপেল যে গড়ানোর যে আওয়াজটা, সেইটা ও শুনতে পাচ্ছে। For I have had too much of apple picking, I am overtired of the great harvest I myself desired. তো ও বলতে চাইছে যে ও অনেক বেশি অ্যাপেল পিকিং করে ফেলেছে, ও অনেক বেশি অ্যাপেল তুলে নিয়েছে, চাষ করে ফেলেছে, ও টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড নয়, ওভার টায়ার্ড, অত্যাধিক সে ইয়ে হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। অফ দ্য গ্রেট হারভেস্ট আই মাইসেলফ ডিজায়ার্ড, অফ দ্য গ্রেট হারভেস্ট আই মাইসেলফ ডিজায়ার্ড, মানে ও এই চাষটাকে চেয়েছিল, ও এতটাই চাষ হোক সেটাই ও চেয়েছিল, কিন্তু আম, এতটা যে হবে, এতটা যে ও করতে পারবে, সেটাকে নিয়ে ও নিজেই টায়ার্ড হয়ে গেছে। আমরা অনেক সময় আমাদের লাইফে সাকসেস চাই, আমাদের লাইফে আমরা চাই যে আমরা এই কাজটাকে করি। অনেক সময় কাজটা করতে করতে আমরা টায়ার্ড হয়ে যাই ওই কাজটাই, আর আমাদের ওই ওই কাজটা যেটা আমরা করতে চাইছি, ওই কাজটা করতে করতে আমরা টায়ার্ড হয়ে যাই। তো ইট রেফার্স টু আ সেন্স অফ ফুলফিলমেন্ট, যে আমরা যে কাজটা করতে চাইছি, আমরা যে জিনিসটা ভালোবাসি, সেই কাজটা করে করে আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি। তো দিস ইজ অ্যান ইমেজ অফ ফুলফিলমেন্ট। অনেক সময় কোয়েশ্চেন আসে যে কমেন্ট অন দ্য ইউজ অফ ইমেজেস। তো ইমেজগুলো তো আমরা অনেকগুলোই পাচ্ছি, যেমন অ্যাপেলের ইমেজ পাচ্ছি, ড্রিমিংয়ের ইমেজ পাচ্ছি, স্নোফ্লেকের ইমেজ পেলাম, গ্রিন গ্রাসের ইমেজ পেলাম। সবকটা ইমেজই আমাদের রোম্যান্টিক ইমেজ। আমরা এস্টাবলিশ করতে পারি যে অল দিজ ইমেজেস আর রোম্যান্টিক, অ্যান্ড দে কন্ট্রিবিউট টু দ্য রোম্যান্টিক নেচার অফ দ্য পোয়েম। ঠিক আছে, বাট অ্যান্ড দিস ইমেজ ইজ অলসো দ্য ইমেজ অফ অ্যাবান্ডেন্স. This image is the image of fulfillment, which is something that is very American. মানে আমরা সবাই আমেরিকায় যেতে চাই, বিকজ আমাদের মনে হয় আমেরিকা খুব ভালো দেশ, আমেরিকায় অনেক কিছু করা যেতে পারে, ক্যারিয়ার্স আছে। তো আমেরিকা অনেক বড় লোক দেশ, ওখানে গিয়ে আমরাও বড় লোক হয়ে যাবো, এরকম মানে আমাদের সাধারণত ধারণা হয়। তো ওয়াই? বিকজ উই কনসিডার আমেরিকা টু বি আ নেশন অফ অ্যাবান্ডেন্স। ওখানে সব কিছুই, ওখানে সব কিছুরই প্রাচুর্য আছে। তো এটাও আমেরিকান অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে, বা আমেরিকান লিটারেচারের অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে আমরা বলতে পারি যে দিস ইজ সামথিং দ্যাট ইজ আমেরিকান, দিস ইজ সামথিং দ্যাট ইজ আমেরিকান অ্যাবান্ডেন্স, আমেরিকান ওভারফ্লো, এই জিনিসটাকে এখানে দেখানো হচ্ছে। There were 10,000 fruits to touch, cherish in hand, lift down and not let fall. এই যে 10,000 এই যে কথাটা, এটা হাইপারবোল, এক্সাজারেশন। তোমরা হয়তো একটা কবিতার ব্যাপারে জানো, বা হয়তো কবিতাটা পড়েছো, ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস। ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলসেও ওয়ার্ডসওয়ার্থ বলছে 10,000 ড্যাফোডিলস আই হ্যাভ সিন, একসঙ্গে। It's not possible for a person to see 10,000 daffodils in a single, like in a single view. মানে অত ড্যাফোডিলস হবেই বা কোথায়? তো এখানেও ফ্রস্ট আগেই বলে দিচ্ছে দ্যাট হি ইজ ড্রিমিং। আর ওইখানে ও 10,000 ফ্রুটস দেখতে পাচ্ছে, যেগুলোকে ও টাচ করতে পারছে, যেগুলোকে হাতে নিয়ে ও চেরিশ করতে পারছে, ওর আনন্দ হচ্ছে, ওর মজা লাগছে হাতে নিয়ে ওই ফ্রুটসগুলোকে। লিফট ডাউন, আবার ওগুলোকে লিফট করা মানে হচ্ছে তোলা, আর ডাউন মানে হচ্ছে নিচে করা। তো লিফট ডাউন ইজ অ্যান অক্সিমোরন।
তো তুলে আবার নিচে করে দেওয়া যাচ্ছে, মানে খেলা করা যেতে পারছে এই ফ্রুটসগুলোর সাথে, অ্যান্ড নট লেট ফল। তারপরে আবার ওগুলোকে মানে পড়ে যেতেও দিতে চাইছে না ও, কারণ পড়ে যাওয়াটা মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া। তো এতগুলো ফ্রুটস ও ইম্যাজিন করছে, ও ড্রিম করছে যে সেগুলোকে ও পাচ্ছে এবং সেগুলো ওর জীবনে একটা পরিপূর্ণতা আনছে, ওর জীবনে কোনোটাই ওয়েস্ট যাচ্ছে না। এই জিনিসটা অ্যাপল পিকিংয়ের সাথে ও তুলনা করছে। যেমন অ্যাপল, তেমনি লাইফ। সো লাইফ কামস টু কাইন্ড অফ আ ফুলফিলমেন্ট। For all that struck the earth, no matter if not bruised or spiked with stubble, went surely to the cider apple heap as of no worth. তো যেগুলো মাটিতে পড়ে গেছে, স্ট্রাক দ্য আর্থ, যদিও ব্রুজ হয়নি, টোল খেয়ে যায়নি, ট্যাব খেয়ে যায়নি, বা ওই মাটিতে যে স্টাবলগুলো ছিল, স্টাবলের কথা আমি বললাম, ওই খড়কুটোগুলো, সেগুলো ঢুকে যায়নি ওই অ্যাপেলের ভেতরে, নষ্ট হয়ে যায়নি অ্যাপেলটা। সেগুলো কি করবে? সেগুলোকে ওই সাইডার অ্যাপেল বানানোর জন্য, অ্যাপেল জুস বানানোর জন্য একটা ঢিপিতে ফেলে দেওয়া হবে, যেন ওদের কোনো ওয়ার্থ নেই, যেন ওদের কোনো দাম নেই। যেগুলো মাটিতে পড়ে যাচ্ছে সেগুলোর যেন কোনো দাম নেই, এটাই বলা হবে। খোলা আছে তো। সো আমার মনে হয় যে ফ্রস্ট এখানে বলার চেষ্টা করছে যে এই যে অ্যাপেলসগুলো যেগুলো পড়েও যাচ্ছে সেগুলোরও দাম আছে, এবং সেগুলো ফেলে না দিয়ে, সেগুলো পড়ে না গিয়ে, বা সেগুলোর দামটাকে একেবারে সেগুলোকে ইগনোর না করে সেটারও কিছু দাম যে আছে সেটা বোঝানো হচ্ছে। সো আমি আগেও বললাম যে রোম্যান্টিক পোয়েট্রিতে সাধারণ থেকে সাধারণ জিনিসগুলোর একটা ওয়ার্থ দেখানো হয়েছে, একটা ভ্যালিউ দেখানো হয়েছে। তো এখানেও পড়ে যাওয়া অ্যাপেলস, যেগুলোকে আমরা অতটা ভ্যালু দিই না, মনে হয় যে এগুলো ফালতু, বা সাধারণ মানুষদের সাথে যদি অ্যাপেলসের তুলনা করা হয়, যারা লোলি পিপল, মানে সো কল্ড লোলি পিপল, আমরা যারা গরিব লোকজন, কমন পিপল, তাদেরকেও সোসাইটি সেভাবে ভ্যালিউ করে না। বাট আর আমাদেরকে মানে একটা হিপে পাঠিয়ে দেওয়া, একটা স্তূপে পাঠিয়ে দেওয়া হয়। ইম্যাজিন দ্যাট উই ট্রাভেল ইন আ বাস or a train that is full of people like us, whereas rich people are traveling in the aeroplanes or helicopters and private cars, but we are traveling in a heap, একটা স্তূপের মতন, একটা মানুষের স্তূপের মতন, একের ওপর এক মানুষ চেপে গিয়ে আমরা বাসে, ট্রেনে, মেট্রোতে যাতায়াত করি। So we can compare common human beings with the fallen apples, but we too have a ওয়ার্থ। সেটাই রোম্যান্টিক পোয়েট্রি বলে, যে সাধারণ মানুষেরও একটা ভ্যালিউ আছে, সাধারণ মানুষকেও ভ্যালিউ দেওয়া উচিত। আর এদিকে ফ্রস্টও সেটাই বলছে। One can see what will trouble this sleep of mine, whatever sleep it is. একজন দেখতে পাবে যে আমি যেই ঘুমটা দিচ্ছি সে যে ধরনেরই ঘুম হোক, মানে ঘুমের ব্যাপারটা হচ্ছে যে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, না সে ওই অ্যাপেলের সুইট স্মেলে ঘুমিয়ে পড়েছে, ঘুমটা যে কোনো ধরনেরই হোক না কেন, অনেকেই এটা দেখে বুঝে যাবে যে এই স্লিপটাতে একটা ট্রাবল আছে, একটা সমস্যা আছে। কি সমস্যা? Were he not gone, the woodchuck could say whether it's like his long sleep as I describe its coming on, or just some human sleep. Were he not gone, কে যায়নি, যদি সে না গিয়ে থাকে, কে যায়নি? The woodchuck could say whether it's like his long sleep. woodchuck আমার ধারণা এক ধরনের পাখি, যেটা শীতকালে হাইবারনেট করে, or some kind of a animal that hibernates
during um, during the winter. I don't exactly know, but I'm trying to see. Oh, woodchucks are groundhogs, যেটা it's common in America again. woodchucks হচ্ছে এক ধরনের ওই মাটিতে থাকা এক ধরনের রোডেন্ট, ইঁদুরের মতন দেখতে হয়, বড় বড় ইঁদুরের মতন দেখতে হয়, ওরা মাটিতে থাকে। again a natural image, natural animal being talked about here. তো woodchuck যে ওই গ্রাউন্ড হগ, সে বলবে যে এটা লং স্লিপ মানে হাইবারনেশন। তোমরা জানো যে অনেক অ্যানিমালস উইন্টারে হাইবারনেট করে, তো এটা মানুষরা ওটা করতে পারে না। তো মানুষের সাথে ওদের একটা স্লিপের তুলনা করে এখানে বলা হচ্ছে যে ওইটা অনেক লং স্লিপ হবে, অ্যাজ আই ডেসক্রাইব ইটস কামিং অন, অর জাস্ট সাম হিউম্যান স্লিপ। এই ঘুমটা যেটা ও ঘুমোচ্ছে সেটা অনেক লম্বা একটা ঘুম হবে, মানে সেটা মৃত্যুও হতে পারে। মেবি জাস্ট লাইক অটম, জাস্ট লাইক ওড টু অটম, যেটাকে বলা হয়েছিল কিটসের ওয়ান অফ দ্য লাস্ট সনেটস, কারণ তারপরে পরেই কিটস মারা যায়। এই রোম্যান্টিক পোয়েটসদের একটা রোম্যান্স আছে, একটা ফ্যাসিনেশন আছে ফর ডেথ। দ্যাট ইজ অ্যানাদার ফিচার অফ রোম্যান্টিক পোয়েট্রি ইন জেনারেল, যে তারা ডেথটাকে খুব রোম্যান্টিসাইজ করে, ডেথটাকে গ্লোরিফাই করে, ডেথটাকে মানে দেখায় যে ইটস ভেরি ইন্টারেস্টিং, ডেথ ইজ সামথিং দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। তো এই লং স্লিপ আমরা মৃত্যুর সাথে ঘুমের তুলনা করতে পারি। তোমরা হয়তো কোনো এক মেবি ইউ উইল সামটাইম ইউ উইল রিড অ্যাবাউট ম্যাকবেথ, অর ইউ উইল রিড ম্যাকবেথ, সেখানেও ঘুম আর মৃত্যুকে তুলনা করা হয়েছে, যে মৃত্যু ঘুমের মতন বা ঘুম মৃত্যুর মতন। তো এইখানে বলা হচ্ছে যে এই স্লিপটা অনেক লং স্লিপ হবে, যেমন ওই গ্রাউন্ড হগসরা ঘুমোয়, যেমন ওই অ্যানিমালসরা উইন্টারে হাইবারনেট করে, না মানুষের ঘুমের মতন কিছুক্ষণের জন্য সে ঘুমোবে, কিছু ঘন্টার জন্য সে ঘুমোবে, আবার সে উঠে পড়বে। ইন এনি কেস it will be a kind of a revival, it will be a kind of a refreshment, it will be a kind of a revitalization of resources. ঘুমটা খুব দরকার আমাদের শরীরের, মস্তিষ্কের ঠিক কাজ করার জন্য। তো এই এই যে ঘুমটা, সেইটাও অ্যাকচুয়ালি মানে এই উইন্টারটা যেখানে মানুষ ঘুমোয়, উইন্টার যেখানে নেচার ঘুমোয়, সব ট্রিজরা, মানে আমেরিকায় ঠান্ডা জায়গায় ট্রিজরা লিভসগুলোকে শেড করে, তো এই ঘুমটাও নেচারের একটা নিজেকে রিজুভিনেট করার জন্য, নিজেকে রিএনার্জাইজ করার জন্য একটা পদ্ধতি। তো সেইটাই এখানে বলা হচ্ছে যে, এবং জীবনের শেষটাও, মৃত্যুটাও হয়তো নেচারেরই একটা ট্রিক টু রিজুভিনেট আদার থিংস। কারণ যদি যে জিনিসগুলো বয়স হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো যদি চলে না যায়, তাহলে নতুন জিনিস জায়গা পাবে না। তো রিফ্রেশমেন্টের জন্য পুরনোটাকে ছেড়ে দিতে হবে আর নতুনটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, নতুনটাকে মেনে নিতে হবে। সো once the apples are picked, if you do not pick the apples from the tree, then new apples can never grow. So that's why maybe the title is appropriate, because after apple picking মানে অ্যাপেল যখন পেকে গেছে তখন সেটাকে তুলে নেওয়া হবে। মৃত্যু যখন আসার কথা মানুষের, মানুষ যখন বুড়ো হয়ে যাবে, মানুষের যখন কাজটা শেষ হয়ে যাবে এই জগতে, তখন তাকেও মানে চলে যেতে হবে। দিস কুড বি অ্যানাদার লেয়ার অফ মিনিং, দিস কুড বি আ ডিপার মিনিং অফ দ্য টেক্সট। ঠিক আছে, এনি কোয়েশ্চেন্স, এনি ডাউটস? নো স্যার, আপাতত তো নেই। ঠিক আছে, ওকে। অনন্যা? স্যার বলছি প্রজেক্টটা ডিসকাশনের ব্যাপারটা ভিডিও। হ্যাঁ, প্রজেক্টটার ব্যাপারটা হচ্ছে 3টে কাজ আছে, 1 মিনিট হোল্ড করো। ওকে স্যার।